আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সব অনেক ভালো আছেন। তো আজকে যেই টপিকসটা নিয়ে কথা বলবো, এই টপিকসটা নিয়ে এইভাবে বলতে হবে আমি সিরিয়াসলি কল্পনা করি নাই। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে এতক্ষণে টের পেয়ে গেছেন যে আমি আসলে কি বলবো। বিষয়টা হচ্ছে যে ব্রাজিল টিমকে আসলে ঘুরে দাঁড়াতে আর পারবে না। আমি বলতে চাচ্ছি না যে কখনোই পারবে না, বাট কন্টেম্পোরারি যেই বিষয়গুলো ঘটতেছে, এই যে কন্টেম্পোরারি বিষয়গুলোর মাঝখান দিয়ে ব্রাজিলের যে উত্থান পতন দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে সম্ভবত ব্রাজিল একটা কোনো প্যাচে পড়ে গেছে। মানে এই প্যাচগুলো বলতে আবার ওই যে মেয়েদের ওইসব প্যাচ ট্যাচ বুঝেন না, মানে এই প্যাচ বলতে আমি বলতেছি যেমন একটা ক্রিকেটে আছে না ব্যাট প্যাচ, তো ব্রাজিল কি কোনো একটা প্যাচে পড়ে গেল কিনা। বিষয়টা হচ্ছে যে কোস্টারিকার সাথে খেলা ওপেনিং, যে কোনো টুর্নামেন্টের ওপেনিং ম্যাচ ব্রাজিল সাধারণত সবসময় যেতে। এটা কালে ভদ্রে খুব একটা মনে পড়ছে না, সম্ভবত 8 বছর আগে, মানে 16তে যে কোপাটা হয়েছিল মনে হয় ওই বার মানে ড্র করছিল সম্ভবত, আমার আসলে ঠিক মনে পড়ছে না। বাট ব্রাজিল ওপেনিং ম্যাচগুলো জেতে, টুর্নামেন্ট যত প্রোগ্রেস হয় ব্রাজিল আরো বেশি ক্ষুরধার হয়, এটা স্বাভাবিক ব্যাপার, বাট ওপেনিং ম্যাচ জেতে। কিন্তু কোস্টারিকার মতো দলের সাথে ওপেনিং ম্যাচ হেরে গেল বলবো আমি, মানে আমি ড্রটাকে হেরে যাওয়াটাই বলবো। কারণ হচ্ছে ব্রাজিলের যেই টিমটা আছে এই টিমটার কাছে কোস্টারিকার টিমটা আমার কাছে মনে হয় 1-1 কিছু না। কোস্টারিকার টিমটা বেশ ট্যালেন্টেড সাইড, বেশ ভালো সাইড, বাট তারপরেও আমার কাছে মনে হয় 1-1 কিছু না। এখন বিষয়টা হচ্ছে যে এই টিমটা আসলে কেন হারলো, কিভাবে হারলো, কোথায় হারলো, এই ব্যাখ্যাটা আমার কাছে সবাই জানতে চান। বাট আমি সিরিয়াসলি বলছি এই ব্যাখ্যাটা আমি আর করতে পছন্দ করছি না, কারণ এই বিষয়গুলো নিয়ে প্রচুর কথা বলছি আর ভালো লাগে না। এখন প্রশ্নটা হচ্ছে যে আমার কয়েকটা প্রশ্ন মাথায় জাগছে, সেটা হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র আর ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র এক না কেন? সে দুইটা কোপা খেলছে, কোনো গোল নাই, কোনো অ্যাসিস্ট নাই। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলছে, কোনো গোল নাই, কোনো অ্যাসিস্ট নাই। সম্ভবত ওয়ার্ল্ড কাপে গোল এবং অ্যাসিস্ট আছে। তো ভিনিসিয়াস জুনিয়র কি এইটা, কি সেই ভিনিসিয়াস জুনিয়র? রিয়াল মাদ্রিদ আমরা যে ভিনিসিয়াস জুনিয়রকে দেখি সেই ভিনিসিয়াস জুনিয়র কি এটা? আমার তো মনে হইল না। রদ্রিগোর ব্যাপারটাও বলবো আরো ভয়াবহ, আর একই অবস্থা। তারপরে আমি পার্সোনাল রেটিং খেয়াল করছিলাম, 4ই কেউ পায় নাই, সম্ভবত 3.7 পর্যন্ত কেউ ছিল এরকমই, আর 4ই কেউ তুলতে পারে নাই পার্সোনাল রেটিংয়ে। তো ব্রাজিল টিমটা সারা জীবন ক্লাবে ভালো খেলবে, আবার দলে এসে ধাড়াবে, শব্দটা খারাপ হইল, তারপর আমার কিছু করার নেই। মানে আমি ব্রাজিল টিমটাকে নিয়ে খুব বেশি আশাবাদী ছিলাম না, বাট ব্রাজিল টিমটা এতটাই খারাপ খেলবে সেটাও আমি আশা করি নাই। ওদিকে আবার যদি আপনি চিন্তা করেন যে আর্জেন্টিনা ভালো খেলতেছে, তো আর্জেন্টিনা যখন ভালো খেলতেছে তখন তাহলে কি আমি এটা ধরে নিতে পারি না যে ব্রাজিলও ভালো খেলবে? এটা তো আমি ধরে নিতেই পারি, বাট ধরে নিয়ে তো আসলে আলটিমেটলি সমাধান হচ্ছে না। এখানে সমাধানটা হচ্ছে ব্রাজিল কবে ব্যাক করবে। এখন দেখেন, আমি ব্রাজিল কোস্টারিকার ম্যাচটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে পজিশনে 76-24, মানে ব্রাজিল ভালো খেলছে। শর্টস অন টার্গেট ব্রাজিল ভালো খেলছে, পাসেস ব্রাজিল ভালো খেলছে, দিন শেষে জিততে তো পারে নাই। ব্রাজিলের ফ্যানরা, ব্রাজিলের যারা পাড় সমর্থক, তারা তো জেতাটাই চায়, ড্রটা কি ব্রাজিলের জন্য কেউ চায় নাকি? তার মানে দিন শেষে ব্রাজিল কিছুই করতে পারে নাই। আমি খুব ভালো লেখাপড়াই, কিন্তু আমি কখনোই মানে তেমন কিছু করতে পারি নাই। মানে এরকম স্টুডেন্ট আমাদের বাংলাদেশে অহরহ আছে, সবাই আছে। তো সেই জায়গাটায় ব্রাজিলের কি এমন হচ্ছে, কি সমস্যা যার জন্য ব্রাজিল এটা করতে পারতেছে না? আমি আসলে এই সমস্যাগুলো নিয়ে অনেক কথা বলছি, আর একটা ভিডিওতে হয়তো কোনোদিন বলবো, বাট আজকে ওই মুডে নাই। আমি ইনফ্যাক্ট অফিস শেষ করে অনেক দূরে সাইট করে এসে আমি এখন ভিডিও করতে বসছি। ইনফ্যাক্ট আমার গোসল, খাওয়া দাওয়া, নামাজ কোনোটাই হয় নাই। তো সেই জায়গাটাই বসে আমার আসলে ব্রাজিলের ওই চুল যারা বিশ্লেষণ আজকাল করতে ইচ্ছা করতেছে না, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, এই জন্য ভিডিওটা দিতে বসা। তবে একটা জিনিস বলবো, এই ব্রাজিল ঘুরে দাঁড়াবে এটা কবে?
একজনও কি ঘুরে দাঁড়াইতে পারতেছে না? মানে আমি একজন বলতে সিঙ্গেল পার্সনের কথাই বলতেছি। নেইমারের অভাবটা বুঝতে পারলাম, কাসিমিরোর অভাবটা বুঝতে পারলাম, সবার অভাবটাই বুঝতে পারলাম, বাট আলটিমেটলি তো আপনাকে আগাইতে হবে, আপনাকে তো দলটা নিয়ে রান করতে হবে। জার্মানির মাঝখানে একটা খারাপ সময় গেছিল, জার্মানি কিন্তু মোটামুটি একটা মনে হচ্ছে একটা শেপে আসতেছে। আর্জেন্টিনা তুমুল ফর্মে ছিল, এখনো মোটামুটি সেরকমই মনে হচ্ছে, তারপরেও আমি বলবো আর্জেন্টিনা ভালো খেলতেছে। তো ব্রাজিলের এই দশার পেছনে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ব্রাজিলের খেলোয়াড়দের নিবেদনের অভাব, দেশের প্রতি নিবেদনের প্রচন্ড অভাব ব্রাজিলের খেলোয়াড়দের। আমার ধারণা ওরা ইনজুরি প্রবণতা থেকে বাঁচার জন্য ক্লাবের হয়ে যে পরিমাণ মানে শ্রম বা মেধা দেয়, ব্রাজিলের হয়ে সেই জিনিসটা দিতে চায় না। আমার মনে হয় একটা ট্রু প্যাট্রিয়টিজমের অভাব আছে, দেশপ্রেমের অভাব আছে। আপনারা যারা পার্শ্ব সমর্থক আপনারা আমার গালি দিতে পারেন, আই ডোন্ট মাইন্ড অ্যাট অল, বাট দিস ইজ ভেরি ট্রু। এদের দেশপ্রেমের চরম অভাব আছে। দেশপ্রেম থাকলে একটা দল দেশের হয়ে এত খারাপ খেলতে পারে না। এবং সামনে ব্রাজিলের যে ম্যাচগুলো আছে কি করবে আমি জানি না। আমি সবসময় একটা জিনিস দেখছি, ব্রাজিল টুর্নামেন্টে যত প্রোগ্রেস হয় ভালো খেলতে থাকে, দুর্দান্ত খেলতে থাকে, বাট যেখানে আমি ফাইনাল চিন্তা করছিলাম সেখানে ব্রাজিল যদি আগে ছিটকে যায় বা খারাপ করে কিছু করে বসে, ব্রাজিলের সমর্থকরা যতটুকু কষ্ট পাবে আমিও ততটুকুই কষ্ট পাবো, কারণ আমি ফুটবলের ফ্যান, আর্জেন্টিনা ফ্যান, জার্মানি ফ্যান, ফ্রান্সের ফ্যান, ফুটবলের ফ্যান। তো সেই জায়গাটা থেকে বলতেছি ব্রাজিল ঘুরে দাঁড়াক। কোপা আমেরিকার সৌন্দর্যকে একে বাড়াই দেওয়ার জন্য ব্রাজিলে ঘুরে দাঁড়ানোর দরকার আছে। আর এই ব্রাজিল ঘুরে দাঁড়াতে না পারলে আমার মনে হয় ফুটবলের সৌন্দর্যটা কোপা আমেরিকা অ্যাটলিস্ট দেখা যাবে না। এ ব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।